হ্যালো নমস্কার আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাংলা। আর আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে কাঠমান্ডুতে অ্যামেজিং 2-2.5 দিন ট্রাভেল করার পরে আমরা ওখান থেকে চলে আসি পোখরার উদ্দেশ্যে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন যে পোখরাতে আবার অ্যামেজিং 2-2.5 দিন কাটানোর পরে কিভাবে এই বাজেট ট্রিপটা কমপ্লিট করে আমরা রিটার্ন করি নিজেদের বাড়িতে আসার উদ্দেশ্যে। তাহলে চলুন দেরি না করে আমরা সিধে চলে যাই এই ভিডিওতে। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম পোখরাতে যাওয়ার জন্য। সকাল 7টায় বাস ছাড়ে এবং বাসটি আপনাদের সন্ধ্যার আশেপাশে নামিয়ে দেবে কিন্তু পোখরাতে। কিন্তু আমাদের কেসটা একটু আলাদা ধরনের ছিল, কারণ ওখানে রাস্তা এতই খারাপ ছিল যে ওই দিন ওখানে পোখরাতে পৌঁছাতে আমাদের প্রায় রাতের মতনই হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা একদম ভালো করে মাথায় রাখবেন যে বাস কিন্তু ওখানে একদম পাক্কা টাইমে ছাড়ে। 7টা মানে যে আমরা বাঙালিরা ভাবি আধ ঘন্টা দেরি হতেই পারে, সেরকম কিন্তু না। 7টা মানে 7টাতেই ছাড়বে, 7:30 মানে 7:30টাতেই ছাড়বে। আর যদি আপনারা বেশি লেট করে ফেলেন তাহলে কিন্তু বাস মিস হয়ে যাওয়ার চান্সেস খুবই বেশি রয়েছে। আর এই জার্নিটাও কিন্তু অনেকটাই লম্বা, প্রায় 6 থেকে 8 ঘন্টার মতো এদের সময় লাগে। এদের ঘাবড়ানোর কিছু নেই, বাস নিজেদের এই যাত্রাপথে প্রায় 2বার তো স্টপেজ দেবেই, বেশিও দিতে পারে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যেসব বাসগুলোতে ভেতরে টয়লেট আছে সেই বাসগুলো বুক করাই বেশি ভালো, কারণ জার্নিটা একটু লং, 6 থেকে 8 ঘন্টা মতো। তাই 100-150 টাকাও যদি বেশি লাগে তবু এই যে বাসগুলোতে ভেতরে টয়লেট আছে সেগুলো বুক করাই বেশি ভালো। আর কাঠমান্ডু থেকে পোখরা আসার জন্য যে বাস আপনারা কোথা থেকে কীভাবে বুক করবেন তার সম্পর্কে পুরো ডিটেলস কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেই রেখেছি। আপনারা চাইলে কিন্তু সেটা ওখান থেকে দেখে নিতে পারেন, তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চেক করে নিতে পারেন। আর তার সাথে সাথে এখানে আই বটনের উপর দিকে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ওটা চেক করতে পারেন। আর এইভাবেই একটা লম্বা বাস জার্নি করার পর প্রায় রাতের আশেপাশেই আমরা পৌঁছে গেছিলাম কিন্তু পোখরা লেক সাইড বা ফেবা লেক সাইডে, যেখানে কিন্তু আমরা আমাদের একটা হোটেল বুক করেছিলাম। আর হোটেল বুকিং সম্পর্কেও ডিটেলস কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। হোটেল বুকিংয়ের জন্য আমি জেনারেলি agoda.com বা booking.com ইউজ করি। আপনারা চাইলেও কিন্তু এই দুটো অ্যাপ ইউজ করতে পারেন। agoda.com বা booking.com একটু ভালো করে ঘেটে দেখলে অনেক কম রেটে কিন্তু অনেক ভালো ভালো হোটেল কিন্তু খুঁজে পাওয়া যায়। আমাদের হোটেলের গার্ডেন এরিয়া ওখানে চেয়ার টেবিলও পাতা ছিল, কেউ চাইলে ওখানে বসে নিজের সময়ও স্পেন্ড করতে পারে, আর চাইলে ওখানে খাবার দাবারও খেতে পারে, সেরকম ব্যবস্থা কিন্তু ওখানে করা ছিল। আর আমাদের হোটেলের ছাদ থেকে পর্বতগুলোর এত সুন্দর ভিউ আসছিল যে কি বলবো, যেগুলো দেখানোর জন্য কিন্তু অনেককে সকাল সকাল উঠে কোনো না কোনো ভিউ পয়েন্টে যাওয়ার জন্য দৌড় লাগাতে হয়। যাই হোক, হোটেলে পৌঁছে ভালো করে ফ্রেশ হয়ে একটু ভালো করে খাওয়া দাওয়া করে আপনারা খুব ভালো করে একটু রেস্ট নিয়ে নিন, যাতে পরদিন সকাল সকাল আপনারা বেরোতে পারেন সাইট সিন করার জন্য। আর পোখরাতেও কিন্তু কাঠমান্ডুর মতনই সেম ব্যাপারই রয়েছে। ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পট এই ফেবা লেক এরিয়া থেকে 5 কিলোমিটারের সারাউন্ডিংয়ের ডিস্টেন্সের মধ্যেই কিন্তু অবস্থিত রয়েছে। তাই আপনারা ওখানে চাইলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেই পারেন, সেটা কিন্তু বেস্ট অপশন। আর না চাইলে ওখানে স্কুটি, বাইক এসবও রেন্ট নিতে পারেন। স্কুটি রেন্ট ওখানে পার ডে পার হেড 350 টাকা মতো করেই লেগে যায়, মানে 700 টাকা পার ডে। আর স্কুটি, বাইক এসব একদম ফেবা লেকের পাশ থেকে রেন্টের জন্য পাওয়া যায়। আর আপনারা ওখানে স্কুটি রেন্টে না নিয়ে বাইকও কিন্তু রেন্ট নিতে পারেন, তাহলে কিন্তু খরচাটা ওখানে একটু বেশি হয়ে যাবে। যাই হোক, ওখান থেকে স্কুটি রেন্ট নিয়ে আমরা সবার ফার্স্টে চলে গেছিলাম গুপ্তেশ্বর মহাদেব কেভ বা মন্দিরে। এই জায়গাটি পোখরার ফেমাস ট্যুরিস্ট প্লেসেসগুলোর মধ্যে একটি। খুবই সুন্দর অনেক ধরনের মূর্তি আর আর্কিটেকচার দিয়ে তৈরি এই গোল গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে চলে যেতে হবে কিন্তু মন্দিরের ভেতর দিকে, যেখানে রাখা রয়েছে ভগবান শিবের একটি সুন্দর মূর্তি। কিন্তু হ্যাঁ, এখানেও আপনারা মন্দিরের ভেতরে কোনো ফটো, ভিডিও এইসব নিতে পারবেন না, কারণ এগুলো কিন্তু কিচ্ছু অ্যালাউ না এখানে, কোনো ফোন, কোনো ক্যামেরা কিচ্ছু না। কিন্তু যদি নিয়েও চলে যান ওখানে তাহলে কিন্তু বন্ধই করে রাখতে হবে, ইউজ ওখানে এগুলো কিন্তু করতে পারবেন না। মন্দিরের মেন এন্ট্রান্সের বাইরে যে পুরো জায়গাটা পড়ে আছে, সেখানে যেখানে খুশি আপনাদের ইচ্ছে সেখানে আপনারা ফটো, ভিডিও যা খুশি নিতে পারেন। কিন্তু মন্দিরের ভেতরে এই সব জিনিস কিন্তু একদম অ্যালাউড নয়, স্ট্রিক্টলি প্রোহিবিটেড করা রয়েছে। এখানে এন্ট্রান্স করার সময় মন্দিরের পুরো সারাউন্ডিং এরিয়া অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে, আপনাদের যদি ইচ্ছে ওখান দিয়ে কিন্তু আপনারা কোনো রকম কোনো কেনাকাটাও করে নিতে পারেন। এইখানের এন্ট্রি ফিস হলো নেপালি কারেন্সিতে 100 টাকা, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হয়ে দাঁড়ায় গিয়ে 62 টাকা 50 পয়সা। মন্দিরের বাইরের দিকে একটি পঞ্চনাগের এবং ভগবান বিষ্ণুর একটি মূর্তি রাখা রয়েছে, যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল।
মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে দেবীস ফল। আপনারা এই মন্দির থেকে ভালো করে ঘুরে নিন, ঘোরা হয়ে গেলে মন্দির থেকে বেরিয়ে মেন রোডে যান, মেন রোড ক্রস করে ঠিক অপোজিট সাইডে গেলেই আপনারা ওখানে দেবীস ফল দেখতে পাবেন। আপনারা ওখানে চলে যান, ওটা আপনাদের নেক্সট স্পট হবে। আর এর এন্ট্রান্সে ঢুকতেই আপনারা ওখানে অন্নপূর্ণা হিমালয় রেঞ্জের একটা ড্যামই ওখানে বানানো আছে, সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। আর এখানে একটু ভালো করে ফটো ভিডিও নিয়ে নিন, কারণ অন্নপূর্ণা হিমালয় রেঞ্জে আপনারা কখনো ট্রেকিং করে যাবেন কি না যাবেন তার তো কোনো ঠিক নেই, তাই ওর মজাটা এখানে একটু আপনারা নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। আর এই ফলসটিও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, ম্যানমেড হওয়া সত্ত্বেও এই ফলসটি কিন্তু দেখতে একদম অরিজিনালের মতনই লাগছিল ওখানে। আর ফলস নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এটি একটি ছোট্ট সুন্দর এবং কিউট টাইপের একটি ফলস। আর এখানকার এন্ট্রি ফিস হলো নেপালি 50 টাকা, যেটাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হয়ে দাঁড়ায় প্রায় 32 টাকা মতো। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস একটু আলাদা লাগছিল, যে বাইরের টেম্পারেচার থেকে এখানের টেম্পারেচার কিন্তু কিছুটা কম ছিল, যতটা সম্ভব সেটা ফলসের জন্যই। এইসব জিনিসগুলো দেখা হয়ে গেলে ওখান থেকে আমরা আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি। এই জায়গা থেকে কিছুটা ডিস্টেন্সে অবস্থিত রয়েছে বিন্ধ্যবাসিনী টেম্পল, সেটা দেখার জন্য। পাহাড়ের পাদদেশে একটি সুন্দর পরিবেশের মধ্যেই অবস্থিত রয়েছে এই মন্দিরটি। আপনারা প্রথমে এই মন্দিরটিকে ভালো করে ঘুরে নিন, তারপর যদি ওখানে পুজো দিতে ইচ্ছা হয় তাহলে ওখানে পুজো দিন। তারপরে ওখানে মন্দিরের বাইরের দিকে একটি ভিউ টাওয়ার রয়েছে, যেখান থেকে কিন্তু পুরো এই এরিয়াটার খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। সেখান থেকে আপনারা দাঁড়িয়ে ভিউ দেখতে ইচ্ছে হলে ভিউ দেখুন, কোনো ফটো ভিডিও করতে ইচ্ছে হলে সেখানে ফটো ভিডিও করুন, খুব সুন্দর ভিউ পাওয়া যায় ওখান থেকে এই জায়গাটার। মেনলি এটা একটি রাধাকৃষ্ণ মন্দিরই, কিন্তু এখানে অপোজিট সাইডে একটি শিব মন্দির বানানো ছিল, আর তার সাথে একটি বজরংবলীরও মূর্তি বানানো ছিল, আর সব লোক ওখানে গিয়ে পুজো করছিল। আপনাদেরও যদি পুজো করতে ইচ্ছে তাহলে কিন্তু আপনারা সেটা গিয়ে ওখানে করতে পারেন। আর হ্যাঁ, এখানে মন্দিরে ওঠার সময় সিঁড়ির পাশে একটি জায়গা করা রয়েছে জুতো রাখার জন্য, সেইখানে কিন্তু নিজেদের জুতো রেখে খালি পায়ে এই মন্দিরে যেতে হবে আপনাদেরকে। আমরা যখন ওখানে গেছিলাম তখন কিন্তু অনেক লোক ওখানে আসছিল, অনেক লোক মানে কিন্তু বেশ অনেক লোক ওখানে আসছিল, আর তারা কিন্তু ওখানে সবাই পুজো টুজোও করছিল। আর এই মন্দিরের এন্ট্রি ফি জানেন কত? এই মন্দিরের এন্ট্রি ফি হলো 0, মানে এখানে কোনো এন্ট্রি ফিজই নেই। কৃষ্ণ কন্হैया जैसे मुरली बाजी मारे मन मां सुख बरसाए लाज है आज सजी। এরপর অপূর্ব সুন্দর এই পাহাড়ি রাস্তাগুলোর উপর স্কুটি চালাতে চালাতে আর পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা গিয়ে পৌঁছে গেছিলাম শান্তিস্তূপা বা পিস প্যাগোডা নামে যে জায়গাটি আছে সেখানে। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটার উপরেই অবস্থিত রয়েছে, আর প্রায় 150 থেকে 200টি সিঁড়ি চড়ে চড়েই পৌঁছাতে হবে কিন্তু ওই পিস প্যাগোডার ওখানে। আর এখানকার পিস প্যাগোডা নামটা কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এখানে গেলে আপনাদের মন শান্ত পবিত্র হয়ে যাবে, কারণ এখানে কোনো চিল্লা মিল্লি হাল্লা গোল্লা এসব করা একদমই অ্যালাউড না, স্ট্রিক্টলি প্রহিবিটেড করা আছে এগুলো ওখানে। আর ওখানকার যারা গার্ডসরা ছিল তারাও কিন্তু খুবই ভালোভাবে এই জিনিসটা খেয়াল রাখছিলেন যে যাতে কেউ এখানে হাল্লা গোল্লা চিল্লা মিল্লি এসব কিছু না করতে পারে। আর এখানেও কিন্তু এই প্যাগোডাতে ওঠার আগে আপনাদের নিজের জুতো খুলে খালি পায়ে এই প্যাগোডার এখানে আসতে হবে। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকেও কিন্তু অনেকগুলো পর্বতের ভিউ আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে ফিস্টেল মাউন্টেন বা মাচাপুচারে পর্বত কিন্তু খুবই ফেমাস। আরও একটা অ্যামেজিং জিনিস এই জায়গাটা সম্পর্কে বলে দিই, এই জায়গাটা এত সুন্দর হওয়া সত্ত্বেও এই জায়গায় কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, এন্ট্রি ফিস একদম 0 এখানে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সারাংকোট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। আর এখানে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে এই জায়গা থেকে অন্নপূর্ণা হিমালয়ের রেঞ্জের 9টি পাহাড়ের যে পর্বতমালা আছে সেটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যায়, যেমন ধওলাগিরি, নীলগিরি, হিমচুলি, মাচাপুচারে, এই সমস্ত পর্বতের যে পর্বতমালা আছে সেই সবগুলো কিন্তু এখান থেকে খুব ভালোভাবেই দেখা যায়। আর এই সবগুলির ডিটেলসই এই ভিউ টাওয়ারে একটি বোর্ডের উপর লেখা আছে, যেখান থেকে কিন্তু আমরা ভালোভাবে এগুলো দেখে নিতে পারেন। কিন্তু ওখানের ওয়েদার আর আমাদের ভাগ্য এতই খারাপ ছিল যে ওখানের এক্সাক্ট ভিউ আমরা ওদিন ওখানে দেখতে পাইনি, কিন্তু অরিজিনাল নীল আকাশ কাকে বলে সেটা প্রায় আমরা অনেকটাই ভালোভাবে ওখানে দেখতে পেয়েছিলাম। পুরো এনভায়রনমেন্টটা ওখানে একটি নীলাভ চাদরের আবরণে ঢাকা মনে হচ্ছিল।
এর সাথে সাথে পোখরাকে কিন্তু নেপালের অ্যাডভেঞ্চার ক্যাপিটালও বলা হয়। এখানে আপনারা প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, ট্রেকিং এই সব ধরনের যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু এখানে করতে পারেন। আর এই সারাংকোট ভিউ টাওয়ার থেকে প্যারাগ্লাইডিং এর ফিল্ডটা কিন্তু কিছুটা দূরে অবস্থিত, তাই আপনারা চাইলে কিন্তু ওখানে গিয়ে এই প্যারাগ্লাইডিং ইটিসি এনজয় করতেই পারেন। কিন্তু ওটা রেটটা একটু বেশি, আর ওটা কিন্তু এই বাজেট ট্রিপের আইটেনারির মধ্যে ইনক্লুডেড নেই। আর পোখরাতেও আপনারা কোথায় খাবার খাবেন সেই নিয়েও টেনশন করার কিচ্ছু নেই। আপনারা নিজেদের হোটেল থেকে অর্ডার করে খেতেই পারেন, তাহলে কিন্তু রেটটা একটু বেশি পড়ে যাবে। আর যদি আমাদের মতো আপনারা খরচা কম করতে চান তাহলে ওখানে কিন্তু একটি ছোট কিন্তু ভালো রেস্টুরেন্ট আছে, যার নাম হচ্ছে শর্মাস ইউনিক রেস্টুরেন্ট, যেখানে আপনারা খাবার তো বাজেটে পাবেনই, কিন্তু তার খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালোই হবে। আমরা ওখান দিয়েই খাবার খেয়েছিলাম। যদিও এই রেস্টুরেন্টটা ছোট, কিন্তু এর খাবারের স্বাদ একদম লাজবাব, তাই জন্য এখানে প্রত্যেক দিন প্রত্যেক সময় এই হোটেলে বা রেস্টুরেন্টে ভিড় লেগেই থাকে। আর এই হোটেলের খাবারের প্রাইসগুলোও কিন্তু যথেষ্ট রিজনেবল ছিল, তাই এই হোটেল থেকে খাবার খেলে আবার সুস্বাদুও পাওয়া যাবে আর খরচাও কিন্তু কিছুটা কম হবে। আর ওখানের মেনু কার্ডে যেসব প্রাইসেসগুলো মেনশন করা আছে সেগুলো কিন্তু সবই নেপালি টাকাতেই মেনশন করা আছে। নিজে নিজে স্কুটি নিয়ে পাহাড় থেকে একটু নিচের দিকে নেমে ওখানে অল্প কিছু খাওয়া দাওয়া করে আবার আমরা উপরের দিকে চলে যাই। ওখানে ঘুরতে ঘুরতে নিজেদের স্কুটি নিয়ে পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে পামদিকোট লর্ড শিবা টেম্পলের ওখানে গিয়ে। চারিদিকে এত গ্রিনারি আর এই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে আমাদের চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল সেখানে। তাই যেতে যেতে রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়াতে বাধ্য হয়ে বলা যেতে পারে। আর সেখান থেকে পাহাড়ের নিচে এই যে ছোট ছোট গ্রামগুলি আছে সেগুলি দেখতে খুবই সুন্দর লাগছিল ওখানে, যা দেখে চোখ মন সব একেবারে জুড়িয়ে যাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ ওখানে এনজয় করার পর আবার স্কুটি চালিয়ে চালিয়ে আমরা ফাইনালি গিয়ে পৌঁছে যাই পামদিকোট লর্ড শিবা টেম্পলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উপরে অবস্থিত 108 ফুটের এই সুন্দর শিব মন্দিরটি। ভগবান শিবের এই মূর্তিটির হাইট হলো 51 ফিট, আর যে সাদা রঙের স্তূপাতে তিনি বসে আছেন তার হাইট হলো 57 ফিট, টোটাল মিলিয়ে হলো 108 ফিট। এখানে মন্দিরের এন্ট্রান্সে গোল্ডেন কালারের নন্দীজির একটি খুব সুন্দর মূর্তি বানানো রয়েছে। আর কিছু কথা প্রচলিত আছে সে সম্পর্কে আপনাদের পরে কোনো শর্টসে বা রিলসে আমি বলেই দেবো। আর এই পুরো স্তূপাটাই অনেকগুলো ছোট ছোট শিব মূর্তি দিয়ে সাজানো ছিল, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। মন্দিরের ওখানে চলতে চলতে শিব মূর্তির ঠিক পিছন দিকে পৌঁছলে ওখানে দেখা যাবে একটি খুবই বড় ধরনের একটি ডমরু বা ডুগডুগি রাখা রয়েছে। আর ডমরুটি কত বড় ওটা তো আপনি এই নিচে দাঁড়ানো লোকজন দেখলেই সেটা আন্দাজ ওখান থেকে ভালোভাবেই করে নিতে পারবেন। দেখুন কত বড় এটি, আর যেটি দেখতেও কিন্তু খুবই অ্যামেজিং আর একটু ইউনিক ধরনের। ও অ্যামেজিং ওয়ার্ডটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, আমি নেপালের অ্যামেজিং ফ্যাক্টসের উপর একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, যার লিঙ্ক আপনারা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দুটো জায়গাতেই পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা গিয়েও একবার দেখে আসতে পারেন। আশা করি সেই ভিডিওটা আপনাদের ইন্টারেস্টিংই লাগবে। চলুন তাহলে ফিরে আসা যাক আবার এই ভিডিওতে। আপনারা যখন এই মন্দিরের দিকে যাবেন চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি যাওয়ার, কেননা মন্দিরটা পাহাড়ের অনেকটা উঁচুর দিকে অবস্থিত আর পৌঁছাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর বেশি দেরি হয়ে গেলে তখন আবার মুশকিল, যদি সন্ধ্যা হয়ে যায় নিচে নামতেও প্রবলেম হবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। কারণ আমাদের ওখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো, আর তাই আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে ভালো করে ঘুরে দেখতে পাইনি। আমাদের তাড়াহুড়ো করে এদিক ওদিক করে নিচে নেমে আসতে হয়েছিল মন্দিরের, যাতে আমরা পাহাড় থেকে সন্ধ্যা হওয়ার আগে নিচে চলে আসতে পারি। ওখানে ভালো করে ঘুরে ঠুরে নিয়ে টাইম স্পেন্ড করে আপনারা চলে আসুন নিজের হোটেলে। পরের দিন সকালে, মানে এই ট্রিপের লাস্ট দিন, সকালবেলা একটু বেশি করে রেস্ট নিন, তারপর ব্রেকফাস্ট করুন, করে ফেবা লেক বা পোখরা লেকের চারপাশটা ঘুরে দেখুন, যদি ইচ্ছা একটু মার্কেটিংও করে নিন। আর ইচ্ছে হলে আপনারা ওখানে বোটিংও করতে পারেন। ওখানে পাবলিক ফেরি যেটা গভর্নমেন্ট থেকে চালানো হয় তার রেট হচ্ছে পার হেড 100 টাকা। আমরা যখন গেছিলাম তখন সেটাই ছিল, কিন্তু পাবলিক ফেরি রেট ওখানে কম্পারেটিভলি অনেকটাই বেশি।
আর ওখানে ওই লেকের মাঝখানে কিন্তু একটি মন্দির রয়েছে যার নাম তালবাহারি মন্দির। আপনারা সেই মন্দিরের ওখানে যান, মন্দিরের দর্শন করুন, ইচ্ছে হলে পুজো করুন, কিন্তু হ্যাঁ আবার টাইমে আবার ফিরেও চলে আসুন। আর সেই সব কিছুই করতে হবে যে টাইমটা আপনাদের বোর্ড থেকে অ্যালট করে দেওয়া হবে সেই টাইমের মধ্যেই। আর এই লেক সাইডে কিন্তু সন্ধ্যাবেলা একটি খুব সুন্দর আরতির আয়োজন করা হয়। আমরা তো সেটা দেখে উঠতে পারিনি, অ্যাকচুয়ালি আমাদের হাতে টাইম কম ছিল আর আমরা ভুলেও গেছিলাম, তো সেই জন্য আর আমাদের দেখে ওঠা হয়নি। আপনারা যখন যাবেন ওখানে ঘুরতে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ওই আরতিটা দেখে আসার। এই সব জিনিস দেখা হয়ে গেলে আপনারা ব্যাক করে চলে আসুন নিজের হোটেলে এসে নিজের লাগেজ প্যাক করে ওখান থেকেই ট্যাক্সি ধরে আপনারা চলে যান কিন্তু পৃথ্বীচক ট্যুরিস্ট বাস স্ট্যান্ডে, যেখান থেকে আপনারা কিন্তু অলরেডি 2-3 দিন আগে নিজের রিটার্ন হওয়ার টিকিট বুক করে রেখেছেন বীরগঞ্জে যাওয়ার জন্য। এরপর সেই বাস ধরেই আপনারা ভোরবেলা পৌঁছে যান বীরগঞ্জে, আর বীরগঞ্জ থেকে আবার ঘোড়ার গাড়ি ধরে আপনারা পৌঁছে যান রক্সল স্টেশনের ওখানে। ঠিক যাওয়ার সময় আপনারা যেইভাবে গেছিলেন ঠিক সেইভাবেই। আর এই রক্সল স্টেশন থেকে ট্রেন ধরে আপনারা পরদিন ভোরবেলার দিকে পৌঁছে যান হাওড়া স্টেশনে। রক্সল থেকে ট্রেনটি ছাড়ে সকাল 10টায়, আর পরদিন সকালবেলা ওই 4:30-5টার আশেপাশে আপনাদের নামিয়ে দেবে কিন্তু হাওড়া স্টেশনে। রক্সল স্টেশন থেকে মিথিল এক্সপ্রেস ধরে, এই মিথিল এক্সপ্রেসেরই এটা টাইম। ও একটা স্পেশাল ইনফরমেশন বা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিতে ভুলে গেছিলাম। আপনারা পোখরা পৌঁছে ওই পোখরা লেক সাইডেরই আশেপাশে মানে 3-4 কিলোমিটারের ডিস্টেন্সে ওখানে পৃথ্বীচক নামে একটি ট্যুরিস্ট বাস স্ট্যান্ড আছে, সেখানে পৌঁছে যান। এই যখন সাইট সিন করবেন ওই সাইট সিন করতে করতেই সেখান থেকেই আপনারা এই লাস্ট দিন যে নাইট বাস জার্নিটা করবেন পোখরা থেকে বীরগঞ্জে যাওয়ার জন্য তার টিকিটটা কিন্তু কেটে রেখে দিন, তাহলে অনেক সুবিধা হবে। বাস টিকিট যদি কনফার্ম না হয় তাহলেও খুব মুশকিল কিন্তু, কারণ পোখরা থেকে এই বীরগঞ্জের ডিস্টেন্স কিন্তু অনেকটাই, প্রায় 8 থেকে 10 ঘন্টা মতো সময় লেগে যায়। তাই জন্য কনফার্ম টিকিট থাকলে বাসের সুবিধা, আরাম করে বসে শুয়ে আসা যায়। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, যেখানে আমি আপনাদের এরকম আরও অন্য কোনো বাজেট ট্রাভেলের সম্পর্কে ইনফরমেশন দিতে থাকবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে সাথে আমার হিন্দি চ্যানেলটাকেও যদি ইচ্ছা সেটাও সাবস্ক্রাইব করতে পারেন, সেটাতে অনেক ভিডিও আগে আসে তারপর এটাতে আসে। আর আমার বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসেরও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিচ্ছি, যদি ইচ্ছা তাহলে সেগুলোকে একটু ফলো করে দিন। থ্যাংক ইউ।